আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অনলাইন কোর্সের প্রজেক্টের মধ্যে আমরা আজকে আরেকটা ডেমো ক্লাস আপনার জন্য প্রিপেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। আমি যদি আপনাকে সত্যি বলতে এখানে রুলসের কথা বলি স্যার, আমি শুধু আপনাকে 11টা রুলস দেব। কয়টা রুলসের কথা বলছি আমি? শুধু 11টা রুলস। যদি রুলসের মধ্যে থেকে আসে তাহলে ইনশাল্লাহ আপনি এই 11টা রুলসের মধ্যে থেকে অবশ্যই পাচ্ছেন। এখানে একটা আপনার কোয়েশ্চেন থাকতে পারে, স্যার যদি 11টার বাইরে আসে? হ্যাঁ, যদি 11টার বাইরে এসে থাকে তাহলে আমাদের মধ্যে একটু জানতে হবে কিছু প্রভাব আছে বা কিছু প্রবাদ বাক্য আছে, রাইট? আমি আপনাকে স্যার ওখান থেকে শুধুমাত্র 20টা প্রবাদ দেব। কারণ এখানে তো মনে করেন যে কোনো রুলস অ্যাপ্লাই করা যায় না, যেহেতু এগুলো আপনার নিজ থেকে মেমোরাইজ করতে হবে, রাইট? সো শুধু ইনশাল্লাহ একটা শীট দেবো যেখানে 20টা প্রভাব থাকবে। এগুলো থাকলে ইনশাল্লাহ আপনি এগুলো যেখান থেকে আপনাকে দেওয়া হোক আপনি কমপ্লিট করতে পারবেন। তাহলে আজকে একটা আমরা আমাদের প্রিভিয়াস বোর্ডের একটা কমপ্লিট সেন্টেন্স কি করি, শুরু করি। এখানে কিন্তু অনেকে আমাকে বলা হয়, স্যার আমরা তো নিজ থেকে বানিয়ে লিখতে পারি না বা সেন্টেন্স মেকিং করতে পারি না, এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি রুলস জানিয়েও থাকি তাহলে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? স্যার এটার জন্য জাস্ট আপনার আমাকে 5টা দিন সময় দিতে হবে। কারণটা কেন? আমি আমার স্টুডেন্টদেরকে বলি, আমি স্যার আপনাকে শুধুমাত্র 5টা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস নেব, ইনশাআল্লাহ আপনি নিজ থেকে যে কোনো টপিকের উপর আপনি বানিয়ে লিখতে পারবেন। এটার পুরো রেসপন্সিবিলিটি আমার, রাইট? তো যেহেতু আমি আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা শিখিয়ে দেব, সো আশা করি এখানে আপনি জাস্ট রুলসগুলো জানলে এটা আপনার জন্য এনাফ হবে। এখানে অনেকগুলো রুলস আছে, আমি আপনাকে বলছি আমি শুধু আপনাকে 11টা রুলস দেব। আচ্ছা তাহলে আমরা একটু প্রথমটাতে যাই। কি বলছে দেখেন তো স্যার, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি আ নার্স উইথ এ ভি টু। এখন আমাদের সবার মধ্যে যদি এই ধরনের কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকে, অনেকে মনে করছে যদি আনকমন আসে বা অতিরিক্ত রাইট করতে যায় তাহলে আমাদের অনেক কিছু ভাবতে হয়। ভাই এখানে আসলে আহামরি ভাবার কিছু নেই, আপনি জাস্ট মিনিংফুল এটার সাথে যায় এরকম একটা অর্থপূর্ণ বাক্য লিখে দিলে হয়ে যায়। মানে আপনার এখানে ওভার থিঙ্কিং করার দরকারই নেই, একদম কমন থেকে পাবেন। এটা কমন সেন্স চিন্তা করে দেখেন, একজন মানুষ যদি ধরেন আপনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল নিয়ে আপনি কিচ্ছু জানেন না, হতে পারে এই গল্পটা আপনার জানা নেই, তখন আপনি কি করবেন? এটা কমন সেন্স ইউজ করেন। যেমন ধরুন ওয়ান্টেড টু বি আ নার্স, একজন নার্স কি করে বলে? হসপিটালে যদি আপনি যান, একজন নার্স আপনাকে কি সাহায্য করে? সে তার রুগীকে কি করে? সাহায্য করে, রাইট? এটা দেন। তবে মাথায় রাখতে হবে উইথ দ্য ভিউ টু। কি কি বলছি স্যার আমি? উইথ দ্য ভিউ টু পরে যদি কোন একটা ওয়ার্ড বা ভার্ব বসে সেটা অবশ্যই তার সাথে কি করতে হবে? আপনার আইএনজি করতে হবে। তাহলে ও কেন নার্স হয়েছিল? উইথ দ্য ভিউ টু। সেবা দেওয়াকে আমরা কি বলি স্যার? সার্ভ। যেহেতু উইথ দ্য ভিউ টু আছে এই জন্য সার্ভের সাথে আপনি কি করে দিবেন? আইএনজি, সার্ভিং টু দ্য পেশেন্টস। হয়ে গেছে কিনা দেখেন তো স্যার, কত ইজি এটা। ও নার্স হতে চেয়েছিল কারণ সে চেয়েছিল যাতে অসুস্থ মানুষদেরকে কি সাহায্য করতে পারে। এখন এটা যদি আমি আপনাকে গল্পের বা রিয়েলিস্টি অনুসারে বলি তাহলে সে সময় এটা যুদ্ধের সময় সে চেয়েছিল না, যেগুলো মানে আহত সৈন্য ছিল তাদেরকে সাহায্য করার জন্য। এখন তো গল্পটা আপনার জানা নাও থাকতে পারে, জাস্ট মিনিংফুল করে দেন। ওটা যে দিতে হবে এটা ম্যান্ডেটরি নয়, জাস্ট এখানে খেয়াল করা হবে আপনি রুলসটা মেনটেন করছে কিনা। যেমন উইথ দ্য বিউটিফুল বারবার সাথে আপনি কি করছেন কিনা, আইএনজি অ্যাড করছেন কিনা। এই বেসিক জিনিস এগুলোটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটা আজকে জেনে নিলাম কি, উইথ দ্য বিউটি থাকলে তারপর আমরা কি করব? বারবার সাথে আইএনজি যুক্ত করে বাকি অংশটা আমরা ফিল আপ করে দেবো। তাহলে আমাদের 1 নাম্বারটা কি হয়ে গেছে স্যার? শেষ। আবার 2 নাম্বারটা আসেন। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এগুলোকে বলে আমরা কন্ডিশনাল। কন্ডিশনাল মধ্যে স্যার 3টা কন্ডিশনাল থাকে, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল আর একটা থার্ড কন্ডিশনাল। কিন্তু আমি তবে একটু রিপিট করে আপনাকে প্রেজেন্ট কন্ডিশনাল যেটাকে আমরা বলি কি ফার্স্ট কন্ডিশনাল, রাইট? এটা হচ্ছে স্যার এরকম, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, আরেকটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। অর্থাৎ ইফ যুক্ত ক্লজটি যদি কখনো প্রেজেন্ট আছে পরটি কি হবে? ফিউচার টেন্স হবে। আবার যদি কখনো ইফ যুক্ত ক্লজের প্রেজেন্ট টেন্স হলে পরটা আবার কি হয়? প্রেজেন্ট টেন্স হয়। এখন দুটার মধ্যে আপনার একটা কনফিউশন কাজ করতে পারে, এটা হচ্ছে কি আমি কখন ফিউচার টেন্স ব্যবহার করব আর কখন প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, রাইট? ইজি করে দিচ্ছি। শুধু 3টা ক্ষেত্রে আপনি ইফ প্লাস প্রেজেন্ট টেন্স ইউজ করবেন। কয়টা ক্ষেত্রে? 3টা। কি কি? যদি কখনো ডেইলি অ্যাক্টিভিটিস থাকে বা দৈনন্দিন কার্যাবলী, আর কি থাকতে পারে? হ্যাবিচুয়াল ফ্যাক্ট,
হ্যাবিচুয়াল, ফ্যাক্ট অ্যান্ড লাস্ট হচ্ছে কি স্যার, ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। ইউনিভার্সাল ট্রুথ অথবা চিরন্তন সত্য, এই তিনটা যদি কখনো থাকে তখন আপনি ই প্লাস প্রেজেন্ট বসাবেন, আদারওয়াইজ সব ক্ষেত্রে ফিউচার বসাবেন। যেমন আপনার অনেক সময় এরকম বলে না, ইফ দ্য প্রাইসেস গেট হায়ার, দ্রব্যের দাম যদি কি হয়ে যায়, বেড়ে যায়, তাহলে ডিমান্ড অটোমেটিক্যালি কি কমে যায়, দ্য ডিমান্ড ফলস। তাহলে এই যে কমে যাচ্ছে চিরন্তন সত্যি, একটা বাড়লে একটা কমে যায়, ইফ প্লাস প্রেজেন্ট, বাকিটা ফিউচার। কিন্তু আমাকে যেটা দেওয়া হয়েছে এটা তো স্যার প্রেজেন্ট টেন্স নয়, এটা কোন টেন্স দেখেন তো, হ্যাড আছে, তার মানে এটা আমার জন্য কোন টেন্স, পাস্ট টেন্স। তাহলে যদি পাস্ট টেন্স হয় এই ক্ষেত্রে আমরা কেমনে করব, এটা জন্য একটা রুলস আছে, আমরা একটু দেখে নিই। আপনি এখানে জাস্ট ফার্স্টের জায়গায় আমরা কি লিখে দিচ্ছি স্যার, সেকেন্ড কন্ডিশনাল। এটা হবে কি রকম, ইফ যুক্ত ক্লজটি যদি কখনো যদি পাস্ট টেন্স হয়, মানে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা পরের ক্লজটির সাথে সাবজেক্টের পরে শুড কি বসাবো, উড, একটা কি বসাবো স্যার আমরা, কুড, আরেকটা মাইট। এখন আপনি হয়তোবা একটু কনফিউজড হতে পারেন, এই চারটা ওয়ার্ডের মধ্যে আপনি কোনটা দিবেন। উচিততা আপনি কি দিবেন, শুড দিবেন। আর আপনার ক্যাপাবিলিটি বা সক্ষমতা অর্থে আপনি কুড দিবেন। আর প্রবাবিলিটি বা সম্ভাবনাতে আপনি কি দিবেন, মাইট দিবেন। তার মানে এখানে করার সময় আপনার অনেক কিছু ভাবতে হচ্ছে, দরকার নেই তো, আপনি অলওয়েজ কি ইউজ করেন, উড ইউজ করেন, এটা আপনার জন্য ইজিয়েস্ট ওয়ে। আমরা কি ইউজ করবো তাহলে স্যার, উড ইউজ করবো, কারণ এগুলো ইউজ করতে গেলে হয়তো আমার একটু ভেবে চিন্তে বসাতে হতে পারে, আমরা ওদিকে যাচ্ছি না, এই জন্য সিম্পলি আমরা কি ইউজ করতে পারি, উড ইউজ করতে পারি। তাহলে এবার দেখেন, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো কি থাকতো, ডানা থাকতো, তাহলে আমি কি করতে পারতাম, ফ্লাই করতে পারতাম। আমি প্রতিটা সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট দেওয়া থাকে, আমরা জানি সাবজেক্টের পর কি বসবে স্যার, উড বসান, আই উড। তাহলে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, টু, নিড, ডেয়ার, এগুলোর পর সবসময় একটা আপনার কি বসাতে হয়, মেইন ভার্ব। তাহলে আমি যে ফ্লাই করব, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, কোথায়, আকাশে। তাহলে এটা এরকম কেন হলো স্যার, কারণ হচ্ছে ইফ যুক্ত ক্লজটি যদি কখনো যদি পাস্ট টেন্স হয়, এরপরে কি হবে আপনার, সাবজেক্টের পরে কি ইউজ করতে হবে, শুড, উড, কুড, মাইট প্লাস ভি ওয়ান। এই রুলস অনুসারে এটা এরকম হয়েছে, রাইট। এটা আপনি আমার যে কন্ডিশনাল তিনটার মধ্যে ওই যে 11টা রুলসের মধ্যে বললাম, এর মধ্যে পেয়ে যাবেন। এখানে যেগুলো দেওয়া হচ্ছে এগুলো সব আমার এখানে রুলসের মধ্যে আছে। এবার এটা হচ্ছে প্রভাব, একটা প্রবাদ বাক্য দিয়ে দিছে, ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনাইটেড উই স্ট্যান্ড, এটা আপনার সবাই ক্লাস 10 পড়ছেন। তাহলে কি হয়, ডিভাইডেড উই ফল। স্যার এইরকম প্রভাবের ক্ষেত্রে আপনার আসলে কোনো রুলস তো কাজ করে না, আমি যে আপনাকে শুধুমাত্র কয়টা দিব বললাম, 20টা, ইনশাআল্লাহ আপনি 20টার মধ্যে এগুলো সব পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই 20টা নিয়ে আপনার অন্যান্য ক্ষেত্রে পরবর্তীর জন্য বলি না, শুধু আমি এইচএসসি টার্গেট করে কথাটি বলা, আমি এডমিশনের জন্য বলি না, কিন্তু এডমিশনের জন্য স্যার আরো কিছু অনেক কিছু অ্যাড হবে। জাস্ট এইচএসসি পর্যন্ত আপনার কথা লাগবে, এই 20টা আলহামদুলিল্লাহ আপনার জন্য এনাফ হবে যদি এটা হয়ে যায়। এবার আমরা দেখি, টাইম প্লেস আ ভেরি ক্রুশিয়াল রোল ইন হিউম্যান লাইফ, উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস। খেয়াল করেন, আমরা বেসিক্যালি আগে যে রুলসগুলো করতাম এগুলোতে কিভাবে করতাম, ধরেন আমরা বলি কি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ। কি বললাম আমি বললাম আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ কান্ট শাইন ইন লাইফ। একটু সবাই ভালো করে খেয়াল করেন, স্যার এগুলো সবাই আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে করছেন, কিন্তু অর্থাৎ আনলেস ওয়ার্ডটা তো নেগেটিভ, রাইট। একের জন্য আপনি এখানে কি ইউজ করছেন, কান্ট ইউজ করছেন, কিন্তু খেয়াল করেন আনলেস যখন আপনি ইউজ করছেন এরপরে ক্লোজের সাথে আপনার কিচ্ছু বসে না, এটাকে অ্যাফার্মেটিভ করছেন, কারণটা কেন, আনলেস ওয়ার্ডটা তো এমনি নেগেটিভ। ঠিক সেম ভাবে আমরা এখানে ক্যান নট যেহেতু পরের ক্লোজে যেহেতু আমাদেরকে দেওয়াই আছে নেগেটিভ, আমরা এটাকে কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে, কারণ এখানে আনলেস ওয়ার্ডটাই তো নেগেটিভ, তাই না। তাহলে উই ক্যান নট প্রসপার ইন লাইফ, যেহেতু সময় নিয়ে কথা বলছি, আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি না যদি না আমরা সময়কে ঠিকভাবে কি না করি, ব্যবহার না করি। তাহলে আনলেস উই মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আনলেস উই সাবজেক্ট বসালাম, এরপর ভার্ব বসালাম, বাকিটা অবজেক্ট বসিয়ে দিলাম। যদি না আমরা কি করি, উই মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, অথবা উই মেক আওয়ার, অথবা উই ইউজ আওয়ার টাইম
প্রপারলি। যদি আমরা আমাদের সময়টাকে ঠিকঠাক মতো ব্যবহার না করতে পারি তাহলে আমরা কখনো জীবনে কি করতে পারি না, উন্নতি লাভ করতে পারি না। এটা হচ্ছে মূলত আনলেস এর কি অনুসারে স্যার, রুলস অনুসারে। আচ্ছা, এখন এখন যেটা দেওয়া আছে এখানে এটা স্যার আসলে খুবই ইজি, কারণ এগুলো অনেকটা আগে পরে সেন্টেন্সের আপনি যে মিনিং গুলো দেখবেন ওখান থেকে অ্যান্সারটা আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। যেমন দেখেন, whenever my uncle comes to our house, আমার আঙ্কেল যখনই আমাদের বাসায় আসে, হি, এরপরটা আমি নিজেও জানি না, মনে করেন পরের লাইনটা খেয়াল করেন, I have never seen him coming to our house empty handed, তার মানে সে কখনো খালি হাতে বাসায় আসে না। তার মানে উনি যখনই আসে আমাদের জন্য কিছু না কিছু কি করে নিয়ে আসে। তাহলে দেখেন, whenever my uncle comes to our house, এখন আপনাদের অনেকের ক্ষেত্রে এখানে একটু কনফিউশন থাকতে পারে আমি পরটা কোন টেন্স ইউজ করবো। স্যার whenever এটা কমপ্লেক্স মার্কার ভাই, আমরা জানি কিরকম একটা কমন টেকনিক শিখে নেন। আমি আপনাকে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এটা তো কঠিন ভাবে বলছি না, এটা কমন টেকনিক নেন। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলি না ইফ, when, as, since, though, আর কি আছে স্যার আপনার, although আছে। আর যদি কখনো রিলেটিভ প্রনাউন থাকে, এগুলো যুক্ত, মানে এই ওয়ার্ডগুলো যুক্ত যে ক্লজটি থাকবে ওটাই সাবঅর্ডিনেট ক্লজ। কি বুঝছেন আমি আপনাকে, এই ওয়ার্ডগুলো যুক্ত যে ক্লজটি থাকবে সেটা আপনার জন্য কি সাবঅর্ডিনেট ক্লজ। কেমন, আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আমি এটা ইরেজ করতে, যেমন আমি যদি বলি as he worked hard, দেখেন আপনি, he became successful। এরকম যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে, এটা খুবই একটা সিম্পল, আমি আপনাকে টেকনিক দিচ্ছি ভাই, এরকম জয়গুলো থাকুক না কেন আপনি একটা রুলসে পারবেন। ধরেন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আপনি কেমন বুঝছেন, অ্যাজ আছে। আমি একটু আগে আপনাকে বললাম অ্যাজ যুক্ত যে ক্লজটা থাকবে এটা আপনার জন্য কি সাবঅর্ডিনেট ক্লজ, এই ওয়ার্ডগুলো যুক্ত যেটা থাকবে সেটা আপনার জন্য কি স্যার সাবঅর্ডিনেট ক্লজ। আমি আপনাকে ওই রুলসটা পড়াচ্ছি না কোনটা, একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, না ভাই, আমি আপনাকে টেকনিক্যালে যাচ্ছি। আমি আপনাকে ডেফিনেশন মুখস্থ করতে আসিনি, সত্যি কথা বলতে আমি আপনাকে টেকনিক্স দেবো, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। খেয়াল করেন, তাহলে এখন আপনি ভাবতে পারেন স্যার আমি কেমনে বুঝবো এটা কোত্থেকে আসে, আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন আমি একটা সিম্পল সেন্টেন্স লিখছি, বিকজ অফ ওয়ার্কিং হার্ড হি বিকেম সাকসেসফুল, হি বিকেম সাকসেসফুল। তাহলে এখানে বিকজ অফ যুক্ত যে ক্লজটা আছে সিম্পল সেন্টেন্সের মধ্যে, প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত যে ক্লজগুলো থাকবে এগুলো সাবঅর্ডিনেট ক্লজ। আরেকটা টেকনিক নেই, তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ। সব সময় আমরা কি করি, প্রিন্সিপাল ক্লজ অনুসারে সাবঅর্ডিনেট ক্লজকে পরিবর্তন করি। তাহলে বিকজ অফ এর জন্য আপনি কি বসাইছেন, অ্যাজ বসাইছেন। যেহেতু অ্যাজ বসাইছেন আপনি, এখানে তো কোনো সাবজেক্ট নেই, এই হিটাকে কোথায় নিয়ে আসছেন এখানে। এবার খেয়াল করুন তো, বিকাম আছে নাকি বিকেম আছে, বিকেম, এর জন্য আপনি ওয়ার্ককে কি করে দিচ্ছেন, ওয়ার্কড। তার মানে আমার প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স বিদায় সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্স হয়ে গেছে, পাস্ট টেন্স হয়ে গেছে। তাহলে এখানে দেখেন whenever my uncle comes to our houses, whenever কমপ্লেক্স মার্কার, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু প্রেজেন্ট টেন্স, তার মানে আমার প্রিন্সিপাল ক্লজ অবশ্যই কোন টেন্স হবে, প্রেজেন্ট টেন্স হবে। কারণ কেন, প্রিন্সিপাল ক্লজ থেকে তো আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে কি করি, কনভার্ট করি এই নিয়ম অনুসারে। এই জন্য আমরা এটাকে কোন টেন্স দিব স্যার, প্রেজেন্ট টেন্স দিব। আশা করি টেকনিকটা বুঝছেন আপনি। whenever my uncle comes to our house, he brings, সে নিয়ে আসে, সামথিং, কিছু, কাদের জন্য, যেহেতু আমাদের বাসায় আসে আমাদের জন্য নিয়ে আসবে, সামথিং ফর আস। জাস্ট কমন একটা টেকনিক। এটা যেহেতু প্রেজেন্টের সাবঅর্ডিনেট ক্লজ, আমি জাস্ট প্রিন্সিপাল ক্লজটাকে কোন টেন্সে করে দিছি, প্রেজেন্ট টেন্সে করে দিছি। কারণ কেন, নিয়ম অনুসারে প্রিন্সিপাল ক্লজ অনুসারে কি হয় স্যার, সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা প্রিপেয়ার করে থাকি, রাইট, দ্যাটস ওয়াই। তাহলে হি ব্রিংস সামথিং ফর আস, সে আমাদের জন্য কিছু নিয়ে আসে। এবার পড়লার সাথে মিলান, আই হ্যাভ নেভার সিন হিম কামিং টু আওয়ার হাউস এম্পটি হ্যান্ডেড, আমি তাকে আমাদের বাসায় কখনো খালি হাতে আসতে দেখি না। তার মানে সে আমাদের জন্য কিছু না কিছু কি করে স্যার, নিয়ে আসে। এটা যদি হয়ে যায়, এরপর আসেন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা অ্যাজ ইউজুয়াল, এগুলো সব তো রুলস, এটা আমাদের যে সিকোয়েন্সের রুলস, এটা 7 নাম্বার রুলসের মধ্যে আছে আমার। যদি কখনো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম থাকে, এরপরে সবসময় পাস্ট ইনডিফিনিট। কি বলতেছি আমি আপনাকে, আমি আবার বলতেছি, যদি কখনো এরকম হয়, আমি রুলস এটা আপনাকে মনে করাই দিই, যদি কখনো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম হয়,
হাই টাইম হয়, তার মানে হচ্ছে পরের ক্লজটা আপনার কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অপরদিকে সময়যুক্ত আরেকটা আছে স্যার, ইজ দ্য টাইম হোয়েন, ইজ দ্য মান্থ হোয়েন, ইজ দ্য ডে হোয়েন, ইজ দ্য ইয়ার হোয়েন। এরকম যদি কোনো কিছু থাকে পরের ক্লজটা সবসময় কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার বলছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে তো পরের ক্লজটা নিশ্চিতভাবে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অপরদিকে হ্যাঁ, এটার মধ্যে একটা ছোট্ট এক্সেপশনাল আছে, এটা আমি আপনাকে দেখিয়ে দেবো। অপরদিকে আমি বললাম কি ইজ দ্য টাইম হোয়েন, ইজ দ্য ডে হোয়েন, ইজ দ্য মান্থ হোয়েন, ইজ দ্য ইয়ার হোয়েন, এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে পরের ক্লজটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাকসেপ্ট যদি কখনো অতীতের কোনো ঘটনা বোঝায় তখন সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। জাস্ট এই রুলসটা মাথায় রাখেন। যেমন দেখেন, ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়, সাবজেক্ট দেওয়া আছে কিনা দেখেন। যদি কখনো সাবজেক্ট দেওয়া থাকে অথবা সাবজেক্ট যদি দেওয়া নাও থাকে, আপনার 100% পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে এটাই উপযুক্ত সময় কি? পরের লাইনটা দেখি, ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য কি? ক্ষতিকর। কারণ আমি যদি বলি ইট ইজ হাই টাইম ইউ গিভ পাবে নাকি গেভ আপ, তুমি ধূমপান ত্যাগ করো, যারা স্মোকিং করে, ইউ গেভ আপ স্মোকিং, তুমি কি করো? ধূমপান ত্যাগ করো বা ছেড়ে দাও। ইটস হাই টাইম, দেখুন স্যার আমি হাই টাইমের পর কোন টেন্স লিখছি? পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার যদি কখনো ইট ইজ হাই টাইমের পর অনেক ক্ষেত্রে আপনি দেখবেন এটা টু দিছে, জাস্ট টু, যদি টু দেওয়া থাকে এরপর আপনি অ্যাজ ইউজুয়াল বেস ফর্মে করে দিবেন। ইট ইজ হাই টাইম, তখন আপনি দিবেন টু গিভ আপ স্মোকিং। এখন যদি আপনাকে টু যদি কোয়েশ্চেনে দেওয়া না থাকে, প্লিজ আপনি নিজ তাগিদে টু দিয়ে প্রেজেন্টেন্স করবেন না, আপনি অ্যাজ ইউজুয়াল কোনটা করে দিবেন স্যার? এটা করবেন। টু যদি কোনো কারণে এখানে যদি ইউ না দিয়ে এখানে টুটা দেওয়া থাকতো, তখন আপনি বি ওয়ান দিয়ে মানে ভার্বের বেস ফর্ম দিয়ে আপনি এখানে এটা ফিল আপ করতেন। যেহেতু আমার কাছে দেওয়া নেই স্যার, আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। টুটা আপনি নিচ থেকে দিয়ে করতে পারবেন না, তখন এই রুলসটা কি হয়ে যাবে? আপনার ভুল হয়ে যাবে। আশা করি এতটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ কারো কোনো সমস্যা থাকার কথা না। ওর পরটেকটা আমরা দেখি, দ্য বক্স ইজ ভেরি হেভি, এটা খুবই কি? ভারী। আর ইউ স্ট্রং এনাফ, আর ইউ স্ট্রং এনাফ, তুমি কি মানে পর্যাপ্ত বা শক্তিশালী এটাকে লিফট করার জন্য অথবা এটাকে ক্যারি করার জন্য? আর ইউ স্ট্রং এনাফ, জাস্ট এখানে এবার দেন টু লিফট ইট অথবা টু লিফট, লিফট মানে কি? উত্তোলন করা, অথবা টু ক্যারি ইট। স্যার আপনি এটা আপনার সুবিধা মতো যেটা ভালো লাগে আপনি ওটা দিতে পারেন। আপনি হয়তো আরো অনেক কিছু দিতে পারেন যদি আপনার মন চাই, বাট ইট শুড বি রিলেভেন্ট টু দ্য গিভেন ইনফরমেশন। আপনাকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে স্যার, জাস্ট ওটার সাথে আপনার অবশ্যই এটা কি রাখতে হবে? মিল রাখতে হবে। যদি কোনো কানেক্টিভিটি না থাকে তাহলে আপনারটা ভুল কাউন্ট করা হবে। কারণ এখানে একটা জিনিস খেয়াল করেন, অনেক সময় এখানে একটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে থাকে। এটা কিরকম বলি, এখানে মূলত এগুলো ভিন্ন ভিন্ন সেন্টেন্স, কোনো কানেক্টিভিটি নেই একটার সাথে একটা। অনেক সময় দেখবেন পুরো একটা গল্পের অংশটা তুলে দেওয়া হয়েছে। যদি এরকম দেওয়া থাকে আপনার গল্পের অংশের সাথে একটু মিলিয়ে করবেন, কিন্তু র্যান্ডম করবেন না। যেমন পরিচিত গল্প থাকলে আপনি সেগুলো নিজ থেকে পরিবর্তন করলে অনেক সময় আপনার ভুল করতে পারে। এই জন্য যেহেতু এখানে কোনো কানেক্টিভিটি নেই, আপনি আপনার মতো করে সেন্টেন্সগুলোকে মিলিয়ে দিলে হচ্ছে রুলস অনুসারে। যদি এটা হয়ে যায়, আবার এবার আমরা এর পরটাতে গিয়ে দেখি কেমন কি বলছে দেখেন, জন ইজ ফন্ড অফ রিডিং, সে ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়, সে কত পছন্দ করে, সে বই পড়তে কি করে? পছন্দ করে। whenever he goes to the book fair, সো আমরা সবাই জানি যে বই পড়তে পছন্দ করবে সে যখনই বই মেলায় যাবে সে অবশ্যই কি কিনবে? বিভিন্ন ধরনের বই কিনবে। আবার সেম টেকনিক খেয়াল করেন স্যার, whenever দেখছেন আমি একটু আগে আপনাকে টেকনিক দিয়েছিলাম, কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয় তার মানে আমার প্রিন্সিপাল ক্লজটা অবশ্যই কোন টেন্সে ছিল? প্রেজেন্ট টেন্সে ছিল। প্রিন্সিপাল ক্লজের টেন্সের অনুসারে মূলত আমরা কি করি স্যার? সাবঅর্ডিনেট ক্লজটাকে পরিবর্তন করি, তাই না? এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তার মানে আমার প্রিন্সিপাল ক্লজটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে দেখেন whenever he goes to the book fair, তাহলে he buys, সে কি করে ক্রয় করে? ডিফারেন্ট টাইপস অফ বুকস আপনি দিতে পারেন, he buys, আপনি দিতে পারেন ডিফারেন্ট টাইপস অফ বুক। যখনই সে কি করে? বুক ফেয়ারে যায়। অথবা আমি এটা আপনাকে আরেকভাবে করাতে পারি, হি বাইস, এটা অনেকের জন্য ট্রু হতে পারে, আপনার ইজি করে দিই, হি বাইস
সাম নিউ বুকস। প্রেজেন্ট টেন্সে লিখেন আপনি। সে যখনই কি যায়, বুক ফেয়ারে যায়, হি বাইস সাম নিউ বুকস। সে কিছু না কিছু কি করে, নতুন বই কিনে থাকে। আবার বলছি আমি, যেহেতু আমরা প্রিন্সিপাল ক্লজ অনুসারে সবসময় সাবঅর্ডিনেট ক্লজটাকে বসাই, আমি আগের এক্সাম্পল আপনাকে দেখিয়ে দিলাম, সে রুলস অনুসারে সেটা এরকম হয়েছে। আচ্ছা গেল, রিমা ইজ আ গুড সিঙ্গার, শি শি সিংস সো ওয়েল দ্যাট। এবার সো ডট ডট দ্যাটের ক্ষেত্রে তিনি মাথায় রাখেন, এটা দুইভাবে হতে পারে। আমরা সবাই কমনলি যেটা ইউজ করি এটা হচ্ছে এরকমই। ধরেন আমি যদি বলি হি ইজ সো উইক দ্যাট, প্রেজেন্ট টেন্স হলে আমরা মূলত কারেন্ট ইউজ করি, পাস্ট টেন্স হলে কি ইউজ করি, কুডন্ট ইউজ করি না, এরকম তো শিখে আসছি আমরা। হি ইজ সো উইক দ্যাট হি কান্ট মুভ অথবা ওয়াক। আপনি খেয়াল করে দেখেন, সো এবং দ্যাটের মাঝখানে যখন একটা নেগেটিভ অর্থ হয়ে গেছে, উইকটা কি দুর্বল, নেগেটিভ, তখন আপনি এখানে নেগেটিভ ইউজ করছেন। প্রেজেন্ট টেন্স হলে আমরা কারেন্ট ইউজ করি অথবা মে নট ইউজ করি, পাস্ট টেন্স হলে কুডন্ট অথবা মাইট নট। এত কিছু মনে না রেখে আপনি বলেন প্রেজেন্ট টেন্স হলে কি ইউজ করবেন, কারেন্ট ইউজ করেন। আর যদি কখনো পাস্ট টেন্স আপনি কি ইউজ করেন, কুডন্ট ইউজ করেন, কখন এখানে ভুলটা হয়ে যায়। স্যার সো ডট ডট দ্যাট ওয়ার্ডটা কিন্তু একটু কি নেগেটিভ অর্থপূর্ণ। অপরদিকে এখানে খেয়াল করেন আপনি, শি সিংস সো ওয়েল দ্যাট, সে এত ভালো গান গায় যে, সেন্টেন্সটা কি হয়ে গেছে, অ্যাফার্মেটিভ। তাহলে পরটা আপনার অ্যাফার্মেটিভ লিখতে হবে। তাহলে দেখেন, এভরিওয়ান প্রত্যেকে, লাভস হার সংস, এটা পজিটিভ থাকার কারণে আমারও কি দিতে হয়েছে স্যার, পজিটিভ সেন্টেন্স দিতে হয়েছে। প্রত্যেকে, তো সে এত বেশি ভালো গান গায় যে প্রত্যেকে তার গানকে কি করে, পছন্দ করে। এই জন্য জাস্ট এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, আমরা এজ ইউজুয়াল এটাকে লিখে দিয়েছি অ্যাফার্মেটিভ অর্থে। এখানে কোনো দেখেন আমি কার্ন বা কুডন কিচ্ছু ইউজ করি না, কারণটা কেন, আমার ওয়ার্ডটা হচ্ছে কি স্যার, অ্যাফার্মেটিভ, এই কারণে। অপরদিকে এটা খেয়াল করি, সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটা কি কৃষিভিত্তিক দেশ, এরপরটা আমরা বসার আগে একটু পুরো সেন্টেন্সটা দেখি। উই শুড পুট এমফাসিস অন আওয়ার এগ্রিকালচারাল সেক্টরস, আমাদের কি করা উচিত, কৃষি সেক্টরের উপর জোর দেওয়া উচিত। তার মানে বাংলাদেশ যেহেতু একটি কৃষি প্রধান দেশ, তার মানে আমাদের ইকোনমি বা অর্থনীতি পুরাটা কৃষির উপর ডিপেন্ড করে, এগ্রিকালচারের উপরে। এটা আমরা লিখতে পারি, সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতিটা ব্যাপকভাবে, আমি একটু নিচে লিখতেছি এখানে, লার্জলি ডিপেন্ডস অন ইট, অথবা এগ্রিকালচার দিতে পারেন। আমি এখানে প্রনাউন ইউজ করছি তো, যেহেতু এখানে এগ্রিকালচারের কান্ট্রি বলছে, আপনার যদি কোনো ডাউট লাগে আপনি এখানে কি দিতে পারেন, এগ্রিকালচার দিতে পারেন। আওয়ার ইকোনমি লার্জলি ডিপেন্ডস অন এগ্রিকালচার অথবা ইট, এখানে দুটোই রাইট হবে। বাংলাদেশ একটা যেহেতু কৃষি প্রধান দেশ, এই জন্য আমাদের ইকোনমিটা বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে কৃষির উপরে, এটার উপরে। আচ্ছা, এখানে ইটটা যদি হালকা, যেহেতু একটু অস্পষ্ট মনে হচ্ছে, আমাদের মতো এখানে সবচেয়ে বেস্ট কি দেওয়া স্যার, ডিপেন্ডস অন এগ্রিকালচার, এভাবে লিখি আমরা। ইট না দিয়ে আমরা এটাকে আরেকটু স্পেসিফিক করে লিখি। এই হচ্ছে স্যার আপনার কমপ্লিটিং সেন্টেন্স। এবার আমি আপনাকে একটা জিনিস বলে একটু ভালো করে খেয়াল করুন স্যার। স্যার এখানে এই রুলসগুলো, এখানে অনেক রুলস সত্যি বলতে আসে নাই, খুবই কমন কিছু রুলস আসছে। এখানে কন্ডিশনাল সহ আমি আপনাকে প্রথমে বললাম যে রুলসগুলো দেবো, ইনশাআল্লাহ আপনি এই রুলসের দিয়ে সবগুলো করতে পারবেন, এটা নিয়ে আপনার কোনো ডাউট নেই। শুধু 20টা প্রভাব দেবো আর 10টা কি 11টা টোটাল কি দেবো, বেসিক রুলস এরকম দেবো। আপনি যদি প্রিভিয়াস ভিডিও মিলিয়ে দেখেন, আমি তো আপনাকে টেস্ট পেপার থেকে বা আপনার র্যান্ডম কোয়েশ্চেন করবেন ওখান থেকে করাবো, তাই না? ইনশাআল্লাহ আপনি দেখবেন ওই 11টা রুলসের সাথে আপনি সবগুলো মিল পাবেন। সো আজকের সেশনটা বা কমপ্লিট সেন্টেন্সটা কীরকম হতে পারে তার একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম। সো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।